এর আগে আমরা দুটো বংশগত রোগের কথা পড়েছি, একটা বর্ণান্ধতা আর একটা হিমোফিলিয়া। এইটা কিন্তু ডিফারেন্ট ওই দুটোর থেকে। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া এটাও একটা বংশগত রোগ। এটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এটা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত নয়, অটোজোম বাহিত। মনে রাখে, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। এই রোগে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটির জন্য লোহিত রক্তকণিকা বা আরবিসি এটা ছোট হয় এবং কম দিন বাঁচে। সেজন্য রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। থ্যালাসেমিয়া এটা তো আমরা জানলাম যে এক প্রকার জিন ঘটিত রোগ। এই রোগে কি হয়? হিমোগ্লোবিন ঠিকঠাক তৈরি হয় না। হিমোগ্লোবিন কম পরিমাণে উৎপন্ন হয়। হিমোগ্লোবিন কম পরিমাণে উৎপন্ন হওয়ার জন্য কি হয়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা। যখন রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়েছে তখন কি প্রয়োজন? বারবার রক্ত গ্রহণ প্রয়োজন, বারবার করে রক্ত নিতে হয়। এবার বারবার করে রক্ত নিতে গেলে সমস্যাটা কি হয়? বারবার করে রক্ত নেওয়ার ফলে যকৃৎ, হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্র এগুলো ক্ষতিগ্রস্ত হয়। কারণ রক্তে হিমোগ্লোবিন আছে, এদের এই যে গ্লোবিন প্রোটিন সেই চেনটা সংশ্লেষ হয় না, এটা একটু পরে ডিসকাস করছি। তো হিম বা আয়রন এইটা বেশি জমে যায়, এই অঙ্গগুলোতে বেশি জমে যায়, মানে লোহা জমে যায়, লোহা জমে গিয়ে ক্ষতিটা করে। এই থ্যালাসেমিয়া এইটা গ্রিক থ্যালাসা মানে সমুদ্র, এই কথা থেকে এসছে। সমুদ্র মানে থ্যালাসা। কেন এই কথা থেকে আসলো? ভূমধ্য সাগরীয় অঞ্চল, ভূমধ্য সাগরীয় অঞ্চলে এর প্রথম প্রকোপ এইখানটায় প্রচুর হয়েছিল, ধরা পড়ে। সেই জন্য ওই থ্যালাসা বা সমুদ্র নাম থেকে এই থ্যালাসেমিয়া এই নামটা দেওয়া হয়েছে। এবার টাইপস আমরা পড়ব, প্রকারভেদ। তার আগে একটা জিনিস একটু বলে রাখি, হিমোগ্লোবিন, এখানে হিম থাকে আর গ্লোবিন থাকে। হিম মানে আয়রন, গ্লোবিন হচ্ছে প্রোটিন। এই যে হিমোগ্লোবিন, এর যে গ্লোবিন প্রোটিন, হিমোগ্লোবিন তৈরির সময় এরকম 1, 2, 3, 4 এরকম 4টে প্রোটিন থাকে, আর এইভাবে হিমগুলো থাকে। 4টে চেন থাকে আর হিম থাকে। এই নিয়ে হলো হিমোগ্লোবিন। তাহলে এখানে যেটা মনে রাখতে হবে যে চেনের সংখ্যা কটা? 4টে। তার মধ্যে 2টো আলফা আর এই 2টো বিটা চেন, 2টো আলফা 2টো বিটা চেন থাকে হিমোগ্লোবিনে। এবার প্রকারভেদ। দু রকম, একটা আলফা থ্যালাসেমিয়া আর একটা বিটা থ্যালাসেমিয়া।
আলফা থ্যালাসেমিয়ার জিন দুটো, এর জন্য দুটো জিন থাকে। দুটো জিন কি কি? HBA1 এবং HBA2। HBA টা নরমাল, আলফার ক্ষেত্রে 1, 2 এই দুটো জিন থাকে। এই দুটো জিনের কটা অ্যালিল থাকবে? 4টে অ্যালিল থাকবে। এই 4টে অ্যালিলের মধ্যে যদি দুটো অ্যালিল ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে বলে মাইনর আলফা থ্যালাসেমিয়া মাইনর। আর যদি 4টে অ্যালিলের 4টেই ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে বলে মেজর। এইবার এই যে HBA1, HBA2 এই জিনগুলো থাকে কোথায়? এটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমের কিউ বাহুতে। এরকম দুটো বাহু যদি ধরা হয়, এটা সেন্ট্রোমিয়ার, এটা ছোট বাহু, এটা বড় বাহু। ছোট বাহুকে পি বাহু বলে আর বড় বাহুকে কিউ বাহু বলে। তাহলে এটা কোন বাহুতে থাকে? কিউ বাহুতে, অর্থাৎ বড় বাহুতে এই জিনটা অবস্থান করে। তাহলে দুটো ক্ষতিগ্রস্ত হলে মাইনর, আর 4টেই যদি ক্ষতিগ্রস্ত হয় তখন মেজর। এবার আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি মেজরটা হয়, আলফা চেন সংশ্লেষ এটা ব্যাহত হয়। হ্যাঁ, আলফা চেন সংশ্লেষ ব্যাহত হয়। তার ফলে কি হয়? হিমোগ্লোবিন গঠিত হয় না। আর এই দিকের যদি দেখো মাইনরের ক্ষেত্রে, এইখানে আলফা চেন সংশ্লেষ ত্রুটিপূর্ণ হয়। তার ফল হিমোগ্লোবিন কম পরিমাণে উৎপন্ন হয়। এই ব্যাপারটা যেমন বিটা থ্যালাসেমিয়াও সেভাবেই বলতে হবে। বিটা থ্যালাসেমিয়ার জন্য একটা জিন দায়ী। কি নাম? HBB। এটা থাকে 11 নাম্বার ক্রোমোজোমে ছোট বাহুতে, পি বাহুতে। পি বাহু হচ্ছে ছোট বাহুটা, সেইখানটায় থাকে। তাহলে একটা জিন থাকলে কটা অ্যালিল থাকবে? দুটো অ্যালিল থাকবে। এবার দুটো অ্যালিলের মধ্যে যদি একটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে মাইনর। দুটো অ্যালিলের মধ্যে দুটোই ক্ষতিগ্রস্ত হলে মেজর। এবার মেজরের ক্ষেত্রে কি হবে? বিটা চেন সংশ্লেষ ব্যাহত হয়, তার ফলে হিমোগ্লোবিন গঠিত হয় না। আর এদিকে বিটা চেন ত্রুটিপূর্ণ হবে, তার ফলে হিমোগ্লোবিন কম পরিমাণে উৎপন্ন হয়। তাহলে দুটো কথা একই রকম ভাবে বলতে হয়, এবং শুধু পার্থক্য এই ক্ষেত্রে দুটো জিন থাকে যার 4টে অ্যালিল, এই ক্ষেত্রে একটা জিন থাকে তার দুটো অ্যালিল। তো এই হচ্ছে বিটা আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। এই চেনগুলো সংশ্লেষ কেমন কি হয় না হয় তার উপর বেস করে এই জায়গাটা। এবার প্রকারভেদ আর একভাবে করা যায়। কি অনুসারে? তীব্রতা অনুসারে। হ্যাঁ,
তীব্রতা অনুসারে, মানে রোগটা কত তীব্র তার উপরে। একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর আর একটা থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর এই ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু কমন ভাবে বলা হয় এই টার্ম দুটো, থ্যালাসেমিয়া মেজর। এবার কোন থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া না বিটা থ্যালাসেমিয়া মেজর? আলফা থ্যালাসেমিয়া মেজরও আছে, বিটা থ্যালাসেমিয়া মেজরও আছে, এটা কমন থ্যালাসেমিয়া মেজর। তো এই ক্ষেত্রে ব্যক্তি আলফা বা বিটা চেন সংশ্লেষে ব্যর্থ হয়। হ্যাঁ, এইটা কখন হয়? জিনের হোমোজাইগাস অবস্থায়। এইটা প্রাণঘাতী, মানে এটা হলে ব্যক্তি মারা যায়, প্রাণঘাতী চরিত্রের হয়। আর মাইনর এই ক্ষেত্রে আলফা চেন বিটা চেন এখানে সংশ্লেষে ব্যর্থ, এখানে আলফা চেন বিটা চেন এগুলো ত্রুটিপূর্ণ হয়, হ্যাঁ, এবং কম পরিমাণে উৎপন্ন হয়। এটা কখন হয়? জিনের হেটেরোজাইগাস অবস্থায়। এটা আমরা যখন ক্রস করব তখন বুঝতে পারবো হেটেরোজাইগাস অবস্থা হোমোজাইগাস অবস্থায় কিভাবে এটা হয়। এই ক্ষেত্রে ব্যক্তি কিন্তু প্রায় স্বাভাবিক থাকে বা সামান্য রক্তাল্পতা দেখা যায়, প্রায় স্বাভাবিক বা সামান্য রক্তাল্পতা দেখা যায়। এবার দুই একটা একটু কথা জেনে রাখো। একটা হচ্ছে হাইড্রপস ফিটালিস আর একটা কুলিস অ্যানিমিয়া। হাইড্রপস ফিটালিসটা কি? আলফা চেন সংশ্লেষের জন্য কটা জিন প্রয়োজন? দুটো জিন প্রয়োজন। দুটো জিনের কটা অ্যালিল থাকে? 4টে অ্যালিল। এই 4টে অ্যালিলের দুটো আসে পিতা থেকে, দুটো আসে মাতা থেকে। এইবার যদি একটা বা দুটো ক্ষতিগ্রস্ত হয় তাহলে মাইনর মানে স্বল্প রোগের লক্ষণ প্রকাশ পায়, কিন্তু 3টে বা 4টে যদি ক্ষতিগ্রস্ত হয় তখন মেজর রোগ প্রকাশ পায়। তো এটা আলফা চেনের জন্য এইটাকে বলে আলফা থ্যালাসেমিয়া মেজর। এই আলফা থ্যালাসেমিয়া মেজর এই রোগটাকেই বলে হাইড্রপস ফিটালিস। এই ক্ষেত্রে মাতৃগর্ভে ভ্রূণের মৃত্যু ঘটে। আর কুলিস অ্যানিমিয়া কি? বিটা চেন। বিটা চেনের জন্য কটা জিন রেসপন্সিবল? দুটো। বিটা চেনের জন্য কটা জিন দায়ী? একটা জিন দায়ী। তাহলে কটা অ্যালিল থাকবে? দুটো অ্যালিল। এই দুটো অ্যালিলের একটা আসে পিতা থেকে, একটা আসে মাতা থেকে। যদি একটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে মাইনর, যদি দুটোই ক্ষতিগ্রস্ত হয় তখন এটাকে বলে বিটা থ্যালাসেমিয়া মেজর বা কুলিস অ্যানিমিয়া। তাহলে আলফা থ্যালাসেমিয়া মেজর এইটা হচ্ছে হাইড্রপস ফিটালিস, আর বিটা থ্যালাসেমিয়া মেজর এটা হচ্ছে কুলিস অ্যানিমিয়া। এবার থ্যালাসেমিয়ার উত্তরাধিকার। এখানে কিন্তু মনে রাখতে হবে এটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ নয়, এটা অটোজোম বাহিত রোগ, এক্স ক্রোমোজোম বাহিত নয়। তার মানে মেল ফিমেল এইভাবে যদি ক্রোমোজোম দেখাও দুটোকে একই রকম দেখাতে হবে। এখানে ফিমেল চিহ্ন দিতে হবে, এখানে মেল চিহ্ন দিতে হবে। এখানে কিন্তু ওয়াই দেখানো যাবে না। ওয়াই আমরা এইভাবে দেখিয়েছিলাম, ওয়াই দেখানো যাবে না, যেহেতু এটা কি অটোজোম, সেক্স ক্রোমোজোম না, অটোজোম। এইভাবে দেখাতে পারো। এইবার এই থ্যালাসেমিয়া রোগের যেটা জন্য দায়ী জিন, এটা তো আমরা বলেছি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। এবার এই স্মল টি এইটা হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন। আর স্বাভাবিক কোনটা? ক্যাপিটাল টি। এবার যদি দুটো এই প্রকট এই অ্যালিলের সমাবেশ ঘটে তখন স্বাভাবিক ব্যক্তি হবে
যদি একটা প্রকট একটা প্রচ্ছন্ন ঘটে, এটা রয়েছে, তাহলে কি হবে? মাইনর, মনে রাখবে এটা। আর যদি দুটোই প্রচ্ছন্ন অ্যালিলের সমাবেশ ঘটে, তখন মেজর থ্যালাসেমিয়া। এবার ক্রস সেটআপ তুমি যাকে খুশি নিতে পারো। একটা মাইনরের সঙ্গে একজন মেজরের ক্রস করা হলো বা বিবাহ সম্পন্ন হলো, নেক্সট জেনারেশনে কি দেখা যাবে? এখান থেকে দু রকমের অ্যালিল টানবে, এখান থেকে দু রকম দরকার নেই, যেহেতু একই রকম আছে একই রকম টানো গ্যামেট। তাহলে এই ক্যাপিটাল টি স্মল টি স্মল টি একই রকম দেখাচ্ছে। তার মানে এ কেমন? মাইনর থ্যালাসেমিয়া যুক্ত, আর এ মেজর থ্যালাসেমিয়া যুক্ত। এইরকম ভাবে খেয়ালটা রাখবে শুধু মাইনর মেজর। আর এইখানটা লিখলে পরে কিন্তু এইরকম করে যদি এটাকে লেখো আর এটাকে, এখানে কিন্তু কোনো ওয়াই থাকবে না। পুরুষেরও এখানটায় দুটো অটোজোম আমরা দেখাচ্ছি, ঠিক আছে? এবার লক্ষণ, থ্যালাসেমিয়ার লক্ষণ কি? প্রথম হচ্ছে অ্যানিমিয়া, 2 নম্বর লৌহ সঞ্চয়, 3 নম্বর হাড়ের গঠন বিকৃতি, 4 নম্বর স্প্লিনোমেগালি, 5 নম্বর অন্যান্য কালচে মূত্র এবং জন্ডিস। তো থ্যালাসেমিয়া রোগে কি হয়? হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি হয়, হ্যাঁ, তার ফলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা যায়, এটা প্রধান লক্ষণ। এবার রক্তাল্পতা দেখা গেলে আমরা বারবার করে বাইরে থেকে রক্ত নিই, রক্ত নিলে পরে লোহা, হিমোগ্লোবিন আছে তার মধ্যে, আয়রন আছে, লোহা জমা হয়ে যায় দেহে, এই লৌহ সঞ্চয় এইটা। এর ফলে কি হয়? আমরা আগে দেখেছি যে যকৃৎ, হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়, লৌহ সঞ্চয় হয় এইটা। হাড়ের গঠন বিকৃতি, এই রোগটা হয়, হাড় ঠিক মতো তৈরি হয় না। স্প্লিনোমেগালি, স্প্লিন মানে হচ্ছে প্লিহা, মেগা মানে বড় হওয়া, স্প্লিনোমেগালি মানে প্লিহা বড় হয়ে যায়। আর অন্যান্য কারণ কালচে মূত্র তৈরি হয় বা জন্ডিস রোগ হয়। এবার 2-1টা অন্য টাইপের প্রশ্ন, রিলেটেড অবশ্যই, একটু করে রাখা ভালো। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটা আমরা পড়েছি দুটো, একটা বর্ণান্ধতা আর একটা হিমোফিলিয়া। যদি এমন দেয় এক্স ক্রোমোজোম বাহিত প্রকট জিন ঘটিত রোগ বা প্রকট জিন, সেইটা কি হবে? প্রকট হাইপো ফসফাটেমিক রিকেট, আর একটা রেট সিনড্রোম। নামগুলো জানা থাকলো। এক্স ক্রোমোজোম গেল, এবার অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ আমরা একটাই পড়লাম, থ্যালাসেমিয়া। অ্যালবাইনিজম, এছাড়া সিকল সেল অ্যানিমিয়া, সেইটাও হবে। অটোজোম বাহিত প্রকট জিন, এইটা কেমন হবে? এর এক্সাম্পল হান্টিংটন ডিজিজ, আর একটা পলিসিস্টিক কিডনি মানে বৃক্ক, পলিসিস্টিক কিডনি। ঠিক আছে, এই কটা জিনিস একটু এক্সট্রা পড়ে রাখবে।
অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগ হিসেবে থ্যালাসেমিয়া এবং জেনেটিক কাউন্সেলিং। আমরা আগে জেনেছি থ্যালাসেমিয়া রোগটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এই রোগটা পুরুষ এবং স্ত্রী উভয়েই এই রোগের বাহক হতে পারে, উভয়েই বাহক হতে পারে এই রোগের, এবং উভয়ের ক্ষেত্রেই রোগের সম্ভাবনা সমান। এর আগে আমরা যেগুলো পড়েছিলাম, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, সেই ক্ষেত্রে কিন্তু স্ত্রীলোক শুধু বাহক হয়, পুরুষ কখনো বাহক হতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে পুরুষও বাহক হতে পারে, স্ত্রীলোকও বাহক হতে পারে, এবং উভয়ের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা সমান থাকে। বিবাহের পূর্বে দম্পতি এরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত আছে কিনা এইটা কিন্তু একটা সহজ পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়। সবারই বিবাহের আগে এই রোগটা নির্ণয় করে নেওয়া প্রয়োজন, যার ফলে যদি একজন ক্যারিয়ার হয়, যে মাইনর থ্যালাসেমিয়ার রোগী আর কি, মাইনর থ্যালাসেমিয়া যুক্ত ব্যক্তি, সে তো বাহক, তার বিশেষ রোগের লক্ষণ প্রকাশ পায় না, এর কিন্তু কখনো আরেকজন বাহক বা আরেকজন মাইনর তাকে বিবাহ করা উচিত নয়। তাহলে এখান থেকে দুরকম গ্যামেট, এখান থেকে দুরকম গ্যামেট আসবে, এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের মিল হলে পরে সন্তান কিন্তু থ্যালাসেমিয়া মেজর রোগের আক্রান্ত হবে। তাহলে যেহেতু এটা জিন ঘটিত রোগ, সেই জিনের অবস্থান নির্দিষ্ট করে নির্ণয় যে এর আছে কিনা বা এর আছে কিনা, মানে যে দম্পতির কারো আছে কিনা সেটা নির্দিষ্টভাবে নির্ণয় করা যায়, এবং সেই সম্পর্কিত জেনেটিক যে পরামর্শ সেইটাই হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। এবার এটা যেহেতু জিন ঘটিত রোগ, সে কারণে এই রোগকে কিন্তু প্রতিরোধ করা যাবে না, কিন্তু জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে পরবর্তী প্রজন্মে এই রোগটা যাতে না হয় সেইটা আটকানো সম্ভব। এবার জেনেটিক কাউন্সেলিং, জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? যে পদ্ধতিতে বংশগত রোগের জন্য দায়ী জিনের অবস্থান জানা যায় এবং পরবর্তী প্রজন্মে রোগের সম্ভাবনা নির্দিষ্টভাবে নির্ণয় করা যায়, সেই পদ্ধতিকেই জেনেটিক কাউন্সেলিং বলে। অ্যাকচুয়ালি জিনের অবস্থান নির্ণয় মানে ক্রোমোজোমের মধ্যে কোথায় জিনটা আছে এইরকম বিষয়টা নয়, যে এই ব্যক্তির মধ্যে আছে না এই ব্যক্তির মধ্যে আছে, এইরকম সেই অবস্থানটা নির্ণয় করা যাবে, এবং তার ফলে সেই রোগটা পরবর্তী প্রজন্মে আসবে কিনা এইটাও নির্ণয় করা যায়। এই দুই নির্ণয়ের মাধ্যমে সেই বংশগত যে রোগটা, সেই রোগটা পরের জেনারেশনে কতখানি যাবে বা যাবে না সেই সম্পর্কে যে পরামর্শ দান, সেইটাই হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। এবার জেনেটিক কাউন্সেলিং এর কয়েকটা স্টেপ আছে, সেগুলো: 1 নম্বর রোগ নির্ণয়, 2 নম্বর রোগের কারণ বিশ্লেষণ, 3 নম্বর পরবর্তী প্রজন্মে সঞ্চারণের
সম্ভাবনা। 4 নম্বর রোগগ্রস্ত শিশু জন্মানোর হাত থেকে মুক্তির উপায়। প্রথমে রোগ নির্ণয়। রোগ নির্ণয় এইটা ডিএনএ টেস্ট বা ক্যারিওটাইপ। ক্যারিওটাইপটা কি? এর মাধ্যমে কি করা হয়? ক্রোমোজোম বিশ্লেষণ করা হয়। তো ডিএনএ টেস্ট করে বা ক্যারিওটাইপের মাধ্যমে রোগ আছে কিনা সেগুলো জানা সম্ভব। ডিএনএ টেস্টের মাধ্যমে থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এই রোগগুলো জানা সম্ভব। ক্যারিওটাইপ অর্থাৎ ক্রোমোজোম বিশ্লেষণ করে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম এইগুলো জানা যায়। সিনড্রোম মানে অনেকগুলো সিমটমের যোগফল, অনেকগুলো লক্ষণ দেখা যায়। ডাউন সিনড্রোম এটাকে 21 ট্রাইজোমিও বলে। আমাদের ক্রোমোজোম এরকম জোড়ায় জোড়ায় থাকে, 1 2 3 4 5 6 এমন করে এইরকম জোড়ায় জোড়ায় যে থাকে, এরকম 21 নাম্বার যে পেয়ার জোড়া, এইটা কোনো কারণে 3টে হয়ে যায়। তাহলে টোটাল ক্রোমোজোম নাম্বার 46, আমাদের একটা বেড়ে গেল 47, কিন্তু সেই কোথায় বাড়ে? 21 নাম্বার যে অটোজোম আছে সেটা দুটো জায়গায় 3টে হয়ে যায়। এরকম 3টে থাকাকে ট্রাইজোমি বলে। তো 21 নাম্বার ক্রোমোজোমে হয়, এটাকে 21 ট্রাইজোমি। এর জন্য এই ডাউন সিনড্রোম হয়। টার্নার সিনড্রোম এইটা হচ্ছে X0, তার মানে 44A 44টা অটোজোম থাকে আর একটা এক্স ক্রোমোজোম থাকে দুটোর বদলে। তাহলে টোটাল ক্রোমোজোম নাম্বার এই ক্ষেত্রে 45। ক্লাইনফেল্টার সিনড্রোম এখানে হচ্ছে XXY, তার মানে এখানে ক্রোমোজোম নাম্বার XY থাকার কথা, একটা X বেশি আছে। Y থাকলেই পুরুষ হয়, কিন্তু অ্যাবনর্মাল পুরুষ। এটা অ্যাবনর্মাল স্ত্রী, এটা অ্যাবনর্মাল পুরুষ। তো এইখানে ক্রোমোজোম নাম্বার কত হবে? 44 + 3 47। তো এরা সবাই অ্যাবনর্মাল। তাহলে এইরকম ক্রোমোজোম বিশ্লেষণ করে এই রোগগুলো প্রথমে নির্ণয় করা যায়। এবার রোগের কারণ বিশ্লেষণ, রোগটা কেন হলো? এই যে যেমন সিকেল সেল অ্যানিমিয়া, এইটা কেন হয়? হিমোগ্লোবিনের ত্রুটির কারণে হয়। হিমোগ্লোবিনের ত্রুটির জন্য লোহিত রক্তকণিকার ঠিকঠাক গঠন হয় না। লোহিত রক্তকণিকা এরকম গোল হওয়ার কথা, সেরকম না হয়ে যদি এরকম কাস্তে আকৃতির হয় বা সিকেল আকৃতির হয়, সিকেল মানে কাস্তে, তখন তাকে সিকেল সেল অ্যানিমিয়া বলে। এইরকম হলে রক্তাল্পতা হয়, সেটাকে সিকেল সেল অ্যানিমিয়া বলে। তাহলে হিমোগ্লোবিনের ত্রুটির জন্য সিকেল সেল অ্যানিমিয়া SCA এই রোগটা হয়, সেই কারণটা বিশ্লেষণ করা হয়। পরবর্তী প্রজন্মের সঞ্চালনের সম্ভাবনা, এইবার যিনি ডাক্তার এবং পরামর্শদাতা কাউন্সেলর, উনি পরবর্তী জেনারেশনে রোগের সঞ্চালনের সম্ভাবনা কতখানি সেই ঝুঁকি সম্পর্কে দম্পতিকে অবহিত করেন। শেষে রোগগ্রস্ত শিশু জন্মানোর হাত থেকে মুক্তির উপায়। এই উপায়টা দুটো ভাগে ভাগ। রোগগ্রস্ত ভ্রূণ জন্মালে কি হবে আর না জন্মানো, এই দুটো প্রসেস। যদি রোগগ্রস্ত ভ্রূণ জন্মায়, এখনো শিশু হয়নি, তখন অ্যাবর্শন বা গর্ভপাত করার পরামর্শ দান করা হয়। আর না জন্মানোর জন্য যে পদ্ধতিগুলো নেওয়া হয় সেগুলো এরকম।
বন্ধ্যাত্বকরণ, কৃত্রিম গর্ভধারণ অথবা দত্তক নেওয়া। বন্ধ্যাত্বকরণ এইটা কেমন? পুরুষ এবং স্ত্রী উভয়ের ভাসেকটমি বা টিউবেকটমি এর মাধ্যমে পার্মানেন্ট ভাবে বন্ধ্যাত্বকরণ করা সম্ভব। দুটো কথা কি বললাম? একটা ভাসেকটমি, একটা টিউবেকটমি। এই টমি মানে কেটে দেওয়া। এবার পুরুষের ক্ষেত্রে এই ধরো শুক্রাশয় আছে, এইখান থেকে এইভাবে শুক্রনালী বা ভাস ডিফারেন্স বলে, ভাস ডিফারেন্স। তো সেটাকে এরকম করে কেটে দেওয়া হয়, কেটে দিয়ে এই মুখ আর এই মুখ বেঁধে দেওয়া হয়। তার ফলে শুক্রাণু যেতে পারে না। তো এইটা হচ্ছে ভাসেকটমি। স্ত্রী লোকের ক্ষেত্রে টিউবেকটমি। টিউবেকটমিটা কেমন? এইটা ডিম্বাশয়, এইখান থেকে ফ্যালোপিয়ান টিউব থাকে, এইখান থেকে এরকম ফ্যালোপিয়ান টিউব থাকে, এখানে জরায়ু থাকে। এই ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী এইটাকে কেটে এখানে বেঁধে দেওয়া হয়। তাহলে ডিম্বাণু আর যেতে পারে না। তো এইটাকে টিউব কাটা হয়, টিউবেকটমি। এখানে ভাস ডিফারেন্স কাটা হয়, ভাসেকটমি। এইভাবে বন্ধ্যাত্বকরণ করা হয়। কৃত্রিম গর্ভধারণ এইটা কিভাবে সম্ভব? কৃত্রিম গর্ভধারণ দুটো ভাবে, একটা টেস্ট টিউব বেবি আর একটা সারোগেট মাদার। টেস্ট টিউব বেবি কি? শুক্রাণু, ডিম্বাণু পরীক্ষাগারে টেস্ট টিউবের মধ্যে ওদের ফার্টিলাইজেশন করা হয়। এরপরে জাইগোটকে এই ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করিয়ে দেওয়া হয়, অথবা শুক্রাণু ডিম্বাণু উভয়কে নিয়েই ফ্যালোপিয়ান নালীতে ট্রান্সফার করে দেওয়া হয়। এর দুটো টার্ম আছে, একটা জিআইএফটি আর একটা জেডআইএফটি। যদি টেস্ট টিউবের মধ্যে ফার্টিলাইজেশন করা হয় শুক্রাণু ডিম্বাণুর, তাহলে কি তৈরি হয়? জাইগোট। এইবার সেই জাইগোট যখন একটু বিভাজিত হবে তখন তাকে নিয়ে ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হয়, তো তাকে বলে জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। আর যদি গ্যামেটকে ট্রান্সফার করা হয়, মেল ফিমেল গ্যামেটকে, তখন সেটাকে গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার বলে। তো এই পদ্ধতি হচ্ছে টেস্ট টিউব বেবি পদ্ধতি। সারোগেট মাদার, এরকম ধরে নাও যে কোনো মায়ের এই জরায়ুটা নেই, এই জরায়ুতেই ভ্রূণটা মানে জাইগোট আবদ্ধ হয়, এরপর সেটা ভ্রূণে পরিণত হয়, তারপর ওখান থেকে বড় হয়। এবার কারো ধরো কোনো কারণে অপারেশনের মাধ্যমে এই ইউটেরাস বা জরায়ুটা কেটে বাদ দেওয়া হয়েছে, তাহলে সেই মা গর্ভধারণ করতে পারবে না। তখন কি করা হয়? অন্য একটা মা তার গর্ভকে ভাড়া নেওয়া হয়। টেস্ট টিউবের মধ্যে এই মায়ের ডিম্বাণু এবং বাবার শুক্রাণু নেওয়া হলো, ফার্টিলাইজেশন করা হলো, একজন মা যাকে সো কল্ড ভাড়া নেওয়া হলো আর কি, তার গর্ভ, সেই মায়ের গর্ভে ওটা দিয়ে দেওয়া হলো। এবার সন্তান হবে, সন্তানটা দিয়ে দেবে। তাহলে ওই মাদারকে সারোগেট মাদার বলে। তো উনি গর্ভ দান করতে পারেন, এরকম সারোগেট মাদারও হয়। আবার কোনো মা ডিম্বাণু উৎপাদন করতে অক্ষম, কারো ধরো ডিম্বাশয় কেটে বাদ দেওয়া হয়েছে কোনো কারণে অপারেশনের জন্য, তখন ডিম্বাণু আর একটা মা দেন, উনি ডিম্বাণু দান করেন, এইরকম সারোগেট মাদার। তো সারোগেট মাদার বিভিন্ন ধরনের হয়। এইভাবে কৃত্রিম গর্ভধারণ করা যেতে পারে। আর একটা প্রসেস আছে, সেটা সুস্থ সন্তান দত্তক নেওয়া। তো এইভাবে রোগের সম্ভাবনাকে কমিয়ে আনা হয়, যাতে রোগ পরবর্তী প্রজন্মে না হয়। এই প্রসেসটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং।